মাত্র ৭২ ঘন্টা, মানে ৩ দিন। এইটুকু সময়ে একটা দেশের ভেতরের অবস্থা ঠিক কতটা বোঝা যায়। চলুন একটা কাজ করা যাক। খবরের কাগজের ক্রাইম পাতা থেকে শুধু ৭২ ঘন্টার কিছু ঘটনা আমরা দেখব। আর দেখবেন এই সামান্য কয়েকটা খবরই আমাদের দেশের বিচার ব্যবস্থা, সামাজিক পরিস্থিতি নিয়ে অনেক কিছু নতুন করে ভাবাতে শুরু করবে। তো প্রশ্নটা হলো, এই যে ঘটনাগুলো আমরা দেখব, এগুলো কি শুধুই আলাদা আলাদা বিচ্ছিন্ন কিছু ক্রাইম, মানে একজনের সাথে আরেকজনের কোনো সম্পর্ক নেই, নাকি এর পেছনে আরও বড় কোনো সমস্যা, আমাদের সিস্টেমের কোনো দুর্বলতার ইঙ্গিত লুকিয়ে আছে? চলুন এই বিশ্লেষণটা একটু গভীরে গিয়ে করা যাক, দেখে উত্তরটা কি দাঁড়ায়। আচ্ছা, আমাদের এই ৭২ ঘন্টার ছবির প্রথম খণ্ডটা শুরু হচ্ছে নওগাঁর একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা দিয়ে। ভাবা যায়, একটা পুরো পরিবারকে তাদের নিজেদের ঘরেই নৃশংসভাবে হত্যা করা হলো। শুধু এই একটা ঘটনায় কিন্তু সমাজের ভেতরে বাড়তে থাকা সহিংসতার একটা ভয়ঙ্কর ছবি তুলে ধরে। এরপরই চোখ যায় যশোরের একটা খবরে। সেখানে রাস্তার পাশে একজন ৫৫ বছর বয়সী মহিলার বস্তাবন্দি লাশ পাওয়া গেল। এই যে একের পর এক এমন ঘটনা, এগুলো কিন্তু মনে একটাই প্রশ্ন তৈরি করে, তাই না? যে নাগরিকদের নিরাপত্তা আসলে কোথায়, কতটা নিশ্চিত করা যাচ্ছে? আর দেখুন, শুধু এখানেই শেষ না, শ্রমিক অপহরণের ঘটনাও ঘটছে। এটা তো একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সহিংসতা সমাজের কোনো একটা নির্দিষ্ট স্তরে আটকে নেই, বরং সবখানি ছড়িয়ে পড়েছে। মানে এই তিনটা ঘটনা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এই ৭২ ঘন্টার গুরুতর অপরাধের লিস্টটা আসলেই বেশ লম্বা। এই যে শিরোনামগুলো আমরা পড়ছি, এগুলো কিন্তু শুধু খবরের কাগজের কয়েকটা শব্দ না, তাই না? এর প্রত্যেকটার পেছনে আছে এক একটা পরিবারের গল্প, তাদের কান্না, হাহাকার, যে ক্ষতিটা আসলে কখনো পূরণ হওয়ার না। চলুন এবার একটু গভীরে যাই, বোঝার চেষ্টা করি এই ঘটনাগুলোর পেছনে ঠিক কী কী কারণ কাজ করছে। একবার দেখুন, নওগাঁয় একটা পুরো পরিবার শেষ, যশোরে বস্তাবন্দি লাশ, আবার কক্সবাজারে নয়ন দাস নামের একজন ৩ দিন নিখোঁজ থাকার পর তার ঝুলন্ত লাশ পাওয়া গেল। এই প্রত্যেকটা ঘটনা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমাজের সহিংস অপরাধগুলো কতটা ভয়াবহ হতে পারে আর এর রূপও কত বিচিত্র। নগার সেই পরিবারের ঘটনাটার ভয়াবহতাটা শুধু একটা বাক্যেই বোঝা যায়: বাবা মায়ের গলা কাটা আর বাচ্চাদের মাথায় আঘাতের চিহ্ন। যখন খবরের কাগজের কোনো সংখ্যা বা পরিসংখ্যান এমন একটা বাস্তব ছবি হয়ে সামনে আসে, তখন সেটার শুধু একটা খবর থাকে না, এটা পুরো সমাজের বিবেককে একটা জোরদার ধাক্কা দিয়ে যায়। তো এই যে ব্যক্তিগত পর্যায়ের সহিংসতা, এর পাশাপাশি আরও কিছু অপরাধের দিকে এবার তাকানো যাক। এমন কিছু অপরাধ যেগুলো আমাদের সিস্টেমের দুর্বলতা, মানে প্রাতিষ্ঠানিক ফাটল আর একদম গভীরে ছড়িয়ে থাকা দুর্নীতির ছবিটা স্পষ্ট করে তোলে। আচ্ছা, প্রাতিষ্ঠানিক অপরাধ জিনিসটা কি? সহজ করে বললে, যখন কোনো ক্রাইমের পেছনে একজন ব্যক্তির দোষের চেয়েও পুরো একটা সিস্টেমের ব্যর্থতা বেশি দায়ী থাকে, সেটাই প্রাতিষ্ঠানিক অপরাধ। চলুন কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আমাদের সিস্টেমের ফাটলগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। এই ঘটনাটা দেখুন, হাসপাতালের একটা টেন্ডার নিয়ে ঝামেলা, আর তার জেরে একজন উপপরিচালককে ছুরি মারা হলো। চিন্তা করা যায়, এখানে কিন্তু অপরাধের কারণটা কোনো ব্যক্তিগত শত্রুতা না, কারণটা হলো প্রাতিষ্ঠানিক লোভ। এই একটা ঘটনায় যথেষ্ট এটা বোঝানোর জন্য যে দুর্নীতি কিভাবে সরাসরি সহিংসতা তৈরি করতে পারে। শুধু তাই না, ঢাকার কাফরুলে চাঁদাবাজি আর গোলাগুলি, ধর্ষণের অভিযোগে মামলা করায় একটা মেয়ের পরিবারের উপর হামলা, যৌতুকের জন্য নির্যাতনের দায়ে একজন বরখাস্ত পুলিশ অফিসারের জেল, এমনকি সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে কনস্ট্রাকশনের জিনিসপত্র চুরি। এই ঘটনাগুলোকে কিন্তু আলাদা করে দেখলে চলবে না, এগুলো প্রত্যেকটা আসলে একই গভীর সংকটের ভিন্ন ভিন্ন রূপ, যা সমাজের একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আচ্ছা, একদিকে তো আমরা দেখছি অপরাধের এই ভয়ঙ্কর স্রোত। এখন প্রশ্ন হলো, এর বিপরীতে আমাদের বিচার ব্যবস্থা কি করছে? চলুন দেখি এই পুরো পরিস্থিতিটা সামলাতে আমাদের সিস্টেম কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছে। এখানে না একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে। একদিকে দেখুন, নতুন নতুন অপরাধের খবর আসছেই, খুন, অপহরণ, হামলা থামছেই না। আর অন্যদিকে বিচার ব্যবস্থা তার নিজের গতিতে ধীরে সুস্থে হলেও কিন্তু কাজ করে যাচ্ছে। এই যে দুটো গতি, অপরাধের দ্রুত গতি আর বিচারের ধীর গতি, এই পার্থক্যটাই কিন্তু আমাদের বিচার ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা। এই যে বিচার পেতে দেরি হওয়ার কথা বলছি, এর সবচেয়ে বড় উদাহরণগুলোর একটা হলো তনু হত্যা মামলা। মনে আছে তো? ঘটনাটা ঘটেছিল ২০১৬ সালে, আর সেই মামলায় প্রথম কোনো সন্দেহভাজনকে গ্রেফতার করতে করতে প্রায় ১০ বছর লেগে গেল। 10 বছর? ভাবা যায়?
একটা মামলার প্রথম অ্যারেস্টের জন্য একটা দশক অপেক্ষা করতে হলো। এই একটা সংখ্যাই তো যথেষ্ট আমাদের বিচার ব্যবস্থার এই দীর্ঘসূত্রতার করুণ ছবিটা তুলে ধরার জন্য। হ্যাঁ, বিচার প্রক্রিয়া হয়তো চলছে, কিন্তু এই যে ধীর গতি, এটা বিচার প্রার্থীদের জন্য কতটা হতাশাজনক তা সহজেই বোঝা যায়। তবে হ্যাঁ, এর মানে কিন্তু এটা না যে পুরো সিস্টেমটাই একদম থেমে আছে, একদমই না। পুরনো মামলাগুলোর অগ্রগতি হয়তো ধীর, কিন্তু কোর্ট কিন্তু তার প্রতিদিনকার কাজ, যেমন জামিন দেওয়া বা ওয়ারেন্ট জারি করা, এগুলো ঠিকই চালিয়ে যাচ্ছে। আসল সমস্যাটা হলো নতুন পুরনো মামলার এই যে বিশাল চাপ, এটা সামাল দিতে গিয়েই পুরো সিস্টেমটা বলা যায় হিমশিম খাচ্ছে। তাহলে সব মিলিয়ে এই যে ৭২ ঘন্টার খবরের পাতা আমরা উল্টালাম, এখান থেকে আসলে কি শিখলাম? চলুন পুরো ছবিটা একবার এক জায়গায় করে দেখি। মূলত কয়েকটা জিনিস খুব পরিষ্কার। ১. সমাজে নৃশংস আর ব্যক্তিগত সহিংসতার ঘটনা প্রচুর। ২. প্রাতিষ্ঠানিক দুর্নীতি অপরাধকে সরাসরি প্রভাবিত করছে। ৩. আমাদের বিচার ব্যবস্থার সব দিক থেকে অমুক চাপের মধ্যে আছে। আর ৪. এত কিছুর পরেও দেরি করে হলেও জবাবদিহিতা নিশ্চিত করার একটা চেষ্টা কিন্তু চলছে। এই সব কিছু মিলিয়ে আমাদের সামনে একটা খুবই জটিল আর চ্যালেঞ্জিং বাস্তবতার ছবি ফুটে ওঠে। এই পুরো আলোচনার শেষে মনে কিন্তু একটাই বড় প্রশ্ন ঘুরপাক খায়। ইংরেজিতে একটা কথা আছে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, মানে বিচার পেতে দেরি হওয়াটা আসলে বিচার না পাওয়ারই শামিল। এই যে আমরা মাত্র ৭২ ঘন্টার একটা ছবি দেখলাম, এই ছবিটা কি সেই কঠিন সত্যিটাই আবার আমাদের সবার সামনে তুলে ধরছে না? এই প্রশ্নটা না হয় ভাবার জন্য রেখেই দেওয়া যাক।